ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিএস স্টুডিও। গল্পের জগতে আপনাদেরকে স্বাগত। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হতে পারে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি আপনাদেরকে গল্পের জগতে নিয়ে যাব বলে। আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি। ভূতের গল্পে অনেক সময় ব্ল্যাক ম্যাজিক, দেবদেবী, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র ইত্যাদির উল্লেখ থাকে। গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরে এগুলি ব্যবহার করে থাকেন, কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য নয়। আমরা আশা করব আমাদের শ্রোতারাও সমস্ত রকম কুসংস্কার মুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করবেন। আমাদের আজকের নিবেদন একটি ভৌতিক গল্প। আশা করছি গল্পটি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো আমার বলা গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভৌতিক গল্প, অদ্ভুতুড়ে। অসীম দাবদাহ শেষে বর্ষণের অবকাশ। শেষমেশ বৃষ্টিটা শুরুই হলো। দুদিন ধরে শুধু মিথ্যে আশা জাগিয়ে আবার ফিরে যাচ্ছিল মেঘগুলো। তবে ভালোই হয়েছে আজ বৃষ্টিটা হয়ে। অফিসের এসির আবহাওয়ায় ভিতরে থাকলে বৃষ্টির আবেশটা যে আর নেওয়া যেত। সন্ধে আগত প্রায়, যদিও মেঘের ঘনঘটায় ইতিমধ্যে দিনের আলো নিভিয়ে ফেলেছে। ছুটির দিন, আলস্য ভরা বৃষ্টিমাখা সন্ধে, আর কি চাই। বহুদিন বাদে এরকম একটা সন্ধ্যা পাওয়া গেছে। তার উপর আজ আমি ফ্ল্যাটে একা। আজ অন্তত মাথায় একটা গল্পের প্লট নিয়ে আসতেই হবে, যেরকম করেই হোক। অনেকদিন শত চেষ্টা করেও কিছুতেই কিঞ্চিত একটা ভাবনাও আসছিল না মাথায়। এদিকে ম্যাগাজিনের লেখাটাও দিন কয়েকের মধ্যে দিতে হবে। তাই এক কাপ কফি সহযোগে ডায়েরিটা নিয়ে বসে পড়লাম জমিয়ে। সমস্যাটা সেই জায়গায় গিয়েই দাঁড়ালো, ঠিক কী নিয়ে লিখব। এই পরিবেশটা যদিও একটু ভুতুড়ে আবেশের দিকে নিয়ে যাচ্ছে ভাবনা চিন্তাগুলোকে, তাছাড়া লিখতে বসলে আমার ওই ভূতের গল্পই বেশি পায়, প্রেম টেম পায় না ঠিক। ভূতের প্রতি টান আমার একটা ছোট থেকেই, যদিও ভূতে ভয়ও প্রায় প্রচণ্ডই। রাতে একা থাকতে হলে যে আজও বাইরের ঘরের আলো জ্বালিয়ে শুতে হয়, নইলে মনে হয় কেউ যেন আমার পাশে শুয়ে আমার দিকে তাকিয়ে আছে। চোখ খুললেই বুঝি দেখতে পাবো, বা খাটের বাইরে পা চলে গেলেই মনে হয় এই বুঝি খাটের তলা থেকে কেউ হাত বের করে টেনে ধরল পাটা। এরকম কত শত নানা ভাবনা। কোনো রকমে যদি ঘুমিয়ে পড়ি, তবুও প্রচণ্ড এক ভয়ের স্বপ্ন দেখে ধরফড়িয়ে ওঠাটা অবশ্যম্ভাবী। সে যাই হোক, ভুতুরে অভিজ্ঞতায় অভিজ্ঞ অনেক ব্যক্তির সাক্ষ্যই আছে আমার কাছে। কারণ সুযোগ পেলেই মা বাবা, পিসি, দাদা, দিদি, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব নির্বিশেষে আমি ভূতের গল্পই শুনতে চাই। আর প্রায় সকলের ঝুলিতেই একটা না একটা ভৌতিক অভিজ্ঞতার কাহিনী তো থেকেই যায়। সে নিজের হোক বা আরও কারো কাছ থেকে শোনাই হোক। তার মধ্যে কিছু মানুষ যে গাল গল্প দেয় না তা কিন্তু নয়, তবে বেশিরভাগটাই সত্য ঘটনা। ভূতটা সত্যি কিনা সন্দেহ থাকলেও ভয়টা নিঃসন্দেহ সত্যি। যেমন আমার এক দাদা, বিল্টুদা, সে যে কিডান পিটে ভয়ডরহীন সেনা দেখলে বোঝানো সম্ভব নয়। মানে শুধু ভূতের বিষয় নয়, লৌকিক অলৌকিক সব বিষয়ই। সেদিন মামার বাড়ি গিয়েই এরকমই এক বৃষ্টি ভেজা সন্ধ্যাতে আড্ডা শুরু হলে আমি অভ্যেসবশত টুক করে ভূতের ব্যাপারটা একটু তুলে দিলাম আলতো করে। তা বিল্টুদা তো প্রথমেই বলে দিল, ওসব ভূতের গল্প টল্প আমি জানি না ভাই, বিশ্বাস কর আর নাই কর, আমি তো করি না, যত রাজ্যের বুঝরুকি সব।
শোন, মাঝরাতে ধুধু মাঠের পাশে এক শ্মশানে একা রাত কাটিয়েছি বেড ধরে। আমাদের গ্রামের ওই পুরনো বিশাল বাড়িতেও একা রাতে থেকেছি প্রায় 1 সপ্তাহ। কোনোদিন গাটা শিউড়ে ওঠেনি। আমি বললাম, সে তুমি না ভয় পেতে পারো, তারা তোমাকে দেখে ভয় পায়নি তাও কি হতে পারে না? দেখা দিলে বুঝতাম তুমি কতটা সাহস দেখাতে। যেই না বলা সে লাফিয়ে উঠল। তাই যদি হয় তবে আমার একটা ঘটনা শোনো। এই কথা বিল্টুদা বলল। তখন এই যে দেব, সেই সময় প্রায় আমরা এক বারাসাত থেকে যোগুলির দিকে 4-5 জন বন্ধু মিলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম বিকেল হলে। এই তো পিগলুও যেত। কিরে পিগলু বল। পিকলুদাও সেদিন ছিল আড্ডায়। সে সম্মতি দিল, বলল, আরে ভাই সেদিনকার কথা বলছিস, সে এক কাণ্ড বটে, আজও কোনো ব্যাখ্যা দিতে পারি না। বিল্টুদা আবার শুরু করলো, তো ওই রাস্তায় ময়নার রাস্তাটার আগে একটা কাঁচা রাস্তা মাঠের দিকে ঢুকে গেছে। তা 4 কিলোমিটারের বা তার বেশি রাস্তাটা। NH-34 এরই এক প্রান্ত থেকে শুরু হয়ে আর এক প্রান্তে গিয়ে ওঠা, মানে শর্টকাট আর কি। এই রাস্তাটা নিয়ে আমাদের সকলেরই অনেক কৌতূহল ছিল সারা জীবন। কারণ সারাদিন ওই রাস্তাটা সকালে ব্যবহার করলেও সন্ধ্যের পর ওদিকে কেউ অত ভিড় করতো না। সবাই বলতো ওই রাস্তায় যেই নাকি যায় তারাই নাকি রাতে আর ফিরে আসে না। পরদিন তাদের পাওয়া যেত অচৈতন্য বা 2-1 বার তো মৃত অবস্থাতেও। বিশ্বাস করতাম কিনা জানি না, কিন্তু ওই রাস্তায় যেতামও না। কারণ সন্ধ্যের আগেই ফিরে যেতাম সাধারণ লোকালয়ের দিকে, নয়তো বাড়িতে ঠেঙাবে। কিন্তু সেদিন কি হলো, আমরা জাতীয় সড়ক ধরে কতটা যে চলে গেছি গল্প করতে করতে খেয়াল নেই। আলো প্রায় নিভু নিভু, তখন খেয়াল হলো, এই রে অনেকটা চলে এসেছি তো। তার উপরে শীতের সময়, অন্ধকার হতে আর হয়তো মিনিট 10। বাড়িতে আজ খুন হয়ে যেতে হবে অত রাতে ঢুকলে। খুব জোরে পা চালাতে থাকলাম, মাথায় প্রচণ্ড ভয় মিশ্রিত উদ্বেগ নিয়ে। আজ আর রক্ষে নেই। হঠাৎ ওই কাঁচা রাস্তাটা চোখে পড়ল। আমি বললাম, ভাই শর্ত কার্ডটা নিয়ে অন্তত 6:30টার মধ্যে ঘরে ঢুকতে পারবো। একজন আঁতকে উঠে বলল, পাগল নাকি? ওই রাস্তায় গল্প ভালো না, ওসব ভূতু টুতুদের নিয়ে ছেলেখেলা নিয়ে একদম আমার ভালো লাগে না। কে শুনে কার কথা, আমি ইতিমধ্যে সাইকেল নামিয়ে দিয়েছি কাঁচা রাস্তায়। বাকিরাও নিরুপায় হয়ে চললো আমার পিছন পিছন। আমরা 4 জন ছিলাম সেদিন, কিন্তু 3টে সাইকেল। সুজয় বসেছিল সন্তুর পিছনে। প্রথমে বাকিরা একটু ভয় পেলেও আমার আবার এতটাই গল্পে মত্ত হয়ে গেলাম যে ওসব কথা মাথা থেকে চলেই গেল। এভাবে কতটা গেছি জানি না, হঠাৎ খেয়াল হলো আমাকে প্যাডেলিং করতে প্রচণ্ড শক্তি দিতে হচ্ছে। রীতিমতো ঘেমে যাচ্ছি আমি। আমার স্বাস্থ্য এখন যতটা ফিট দেখছিস তখন আরও বেশি ছিল। নিয়মিত ফুটবল খেলার ছুটোছুটি করার অভ্যেস ছিল, তাই যত পথে সাইকেলিং করি না কেন এরকম কষ্ট হওয়ার কথা নয়। তবে হলো কি, মনে হচ্ছে যেন 3-4 জন একসাথে আমার সাইকেলের পিছনে বসে আছে, কিন্তু আমি তো কাউকে পিছনে নিয়ে বসাইনি আজ। কেমন যেন একটা অস্বস্তি হতে শুরু করলো। আমি পিগলুকে কথাটা বলতেই ওর চোখ মুখ যেন কেমন ফ্যাকাশে হয়ে গেল। শুধু বলল, যত তাড়াতাড়ি সম্ভব ভাই ভাই পা চালা, কোনো দিকে তাকাস না। আমি মিথ্যে বলবো না, তবে একটা অজানা ভয় আমাকে পেয়ে বসলো। গা হাত পা কেমন একটা নিস্তেজ হয়ে যাচ্ছিল। হয়ে আসছিল। তবু যত শক্তি আছে সবটা দিয়ে প্রাণপণে সাইকেল চালাতে শুরু করলাম। একটু সময় পর পিকটু বলল, ও কি, তোর সাইকেলের সামনের চাকা অমন উঠে আসছে কেন? আমি ওকে কিভাবে তখন বোঝাই।
আমার যেন মনে হচ্ছে কেউ আমার সাইকেলটা পিছন দিক থেকে টেনে ধরে রাখতে চাইছে। এমন সময় এক ঝলক আলো এসে পড়লো আমাদের মুখে। সামনের রাস্তায় একটা গাড়ির হেডলাইটের আলো। আমরা প্রায় পৌঁছে গিয়েছি মেন রোডে। সাথে সাথে অসম্ভার আমার সাইকেলের কেরিয়ার থেকে যেন হঠাৎ করে চলে গেল। খুব জোরে চালাচ্ছিলাম, তাই সাইকেলটা লাফিয়ে উঠলো। কোনো রকমে ফাঁকা রাস্তার উঠে তীর বেগে বাড়ি ফিরলাম। বাড়ি এসে যা দেখলাম তা আজও দেখতে পারবো। আমার বাড়িতে গেলে আমার সাইকেলের কেরিয়ারের উপর দুদিকে লোহার রড দুটো কারণ দু হাতের বুড়ো আঙুলের চাপে গর্তের মতো ঢুকে গেছে। বড্ড খিদে পেয়ে গেল লিখতে লিখতে। যা বৃষ্টি, বাইরে বেরিয়ে কিছু কিনে আনাও মুশকিল। আর এরকম বর্ষার দিনে একটু মুখরোচক না হলে আবার চলে নাকি। আমার আবার বৃষ্টির দিনে মাঝে মাঝে পিৎজার খিদে পাই। আর কি অর্ডার করেই দিই, খুব জোর আধ ঘন্টা হয়তো নেবে আসতে। যাই হোক, এরকম একটা ঝড়ঝড়ের দিনে ভূতের কথা হচ্ছে আর আমার মনে জামাইবাবুর কথা আসবে না তা কি হতে পারে নাকি। তার অভিজ্ঞতাগুলো আরও অদ্ভুত। জামাইবাবু বলে সে নাকি কোনো জায়গায় কোনো অশুভ কিছু ঘটে থাকলে বা কোনো অশরীরী থাকলে সে অশরীরী নাকি ওকে দেখতে পায় বা কখনো অনুভব করতে পারে। বিশ্বাস হচ্ছে না তো? মনে হচ্ছে ছোট বলে আমাকে যা পারে টুপি পরায়। আমার ভূত সম্পর্কে আকর্ষণটা তার জানা তা বানিয়েই মুখরোচক গল্প বলে। এই যেমন আমাদের বাড়ির ছাদে একদিন আমি দিদি আর জামাইবাবু উঠেছিলাম। আমাদের দুতলাটা ফাঁকাই থাকে সাধারণত। আত্মীয় স্বজন আসলে তখন আর তাদের জন্য এই ব্যবস্থা করা হয় আর কি। তাই একতলা থেকে তিনতলার সিঁড়ি তো একদম শুনশান। সিঁড়ি দিয়ে জামাইবাবু আগেই উঠেছিল। হঠাৎ তিনতলার ওঠার আগেই চাতালে দাঁড়িয়ে পড়ল কেমন যেন একটা থতমত খেয়ে। বলল, তোরা উঠে যা, তারপর উঠছি। ছাদে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হলো বলো তো? আমাদেরকে এভাবে ভয় দেখানোর মতো কথা বললে? পরে বলবো। জোর করতে বলল, তোদের আশেপাশে কোনো মসজিদ আছে কিনা? বললাম, হ্যাঁ, দুটো বাড়ি পরেই তো আছে। কেন বলো তো? না, তখন যখন উঠছিলি ওই চাতালে একজন টুপি পরা দাড়িওয়ালা লোক দাঁড়িয়েছিল। বাকিটা জিজ্ঞেস করিস না। ভয় সত্যি যে পাইনি তা নয়, তাই আর কিছু জিজ্ঞেসও করলাম না। পরে ভেবেছিলাম পাশের মসজিদটাও ও নিজেই বোধহয় দেখেছিল। সেই নিয়ে একটা গল্প ফেদে ভয় দেখালো বুঝি। কিন্তু একবার এমন একটা ঘটনা ঘটল যে তার ব্যাখ্যা সত্যি আজ পর্যন্ত পেলাম না। ফোন চলে এসছে ডমিনোস থেকে, আবার নিচে যেতে হবে। এটা আমাদের নিয়ম, ফ্ল্যাটে অপরিচিত কাউকে উঠতে দেওয়া যাবে না। সিঁড়ির লাইটারটা যে কি হয় মাঝে মাঝে মধ্যেই কেটে যায়, অন্ধকারে নামতে হবে। যাই হোক, যেটা বলছিলাম, একবার আমার মামার বাড়ির সকলে দিদি জামাইবাবু সহযোগী পিসির বাড়ি গিয়েছিলাম মুর্শিদাবাদের ঔরঙ্গাবাদে। সারাদিন পদ্মার ধারে, নিমতিতার রাজবাড়ি ইত্যাদি দেখার পর আমরা ফিরলাম বাড়িতে। পিসির রান্নার হাত অসামান্য। রাতে সেই মহাভোজ কবজি ডুবিয়ে খাওয়া চলছে, এমন সময় হঠাৎ জামাইবাবু পিসিকে ডেকে বলল, আচ্ছা, তোমাদের বাড়ির আশেপাশে কোনো বিধবা মহিলা একটা ছোট বাচ্চাকে নিয়ে থাকে বা থাকতো কি? পিসি অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন বলো তো? সে বললে, না এমনি, বলে আবার খেতে শুরু করে। পিসি আর সেই মুহূর্তে কিছু জিজ্ঞেস করতে পারে না, তবে খটকা একটা থেকেই যায়। না জানি রাস্তার ধারে কেউ কেন কিছু বলছে কিনা গ্রামের লোকজন। শত্রুর তো অভাব নেই, কে কি উদ্দেশ্যে কি বলে থাকবে, আর নতুন জামাই কি ভাববে সেসব শুনে। এই নিয়ে পিসি প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ে। পিসে মশাই কেউ জানায়। শেষে আমার ডাক পড়ে যে কেউ কি এমডির রাস্তায় কিছু বলেছে বা জামাইবাবুর সাথে কেউ কি আলাদাভাবে কথা বলেছিল। আমি যথারীতি বললাম, কই না তো, এরকম তো কিছুই ঘটেনি। পিসি তখন বলল, আসলে একটা বিধবা মহিলা তো সত্যি এমডির বাড়িতে কাজ করত, পাড়াতেই বাড়ি, কিন্তু সে তো বহুদিন হলো। হঠাৎ একদিন
কাজে আসে বন্ড করে দেয়। পরে শোনা গিয়েছিল গায়ে আগুন দিয়ে দেয় বাচ্চাটাকে নিয়ে। সেই নিয়ে গ্রামের লোকের তো অযথা কুকথা বলতে বাধে না। কে জানি তোর জামাইবাবুকে কে কি বলল, চিন্তার বিষয়। একদিন জিজ্ঞেস করে তোর জামাইবাবুকে আলাদা করে জানাস তো। আমি এহেন একটা বিশাল কাজ পেয়ে লাফাতে লাফাতে চললাম রহস্য উদ্ঘাটন করতে। জামাইবাবুকে জিজ্ঞেস করে জানা গেল ব্যাপারটা। খাবার টেবিলের থেকে পিসিদের বাড়ির সদর দরজাটাও দেখা যায়। আমরা যখন খাচ্ছিলাম, জামাইবাবু নাকি দেখে ওই সুন্দর দরজার সামনে একটা সাদা শাড়ি পরা মাঝ বয়সী মহিলা একটা বাচ্চার হাত ধরে দাঁড়িয়েছিল, যেন ঢুকতে চাইছে বাড়িতে। কিছুটা এগিয়েও এলো, কিন্তু তুলসী মণ্ডপ আর পেরোতে পারল না। জামাইবাবু চোখাচোখি হতেই আবার ফিরে গেল। সবচেয়ে আশ্চর্যের কথা, সদর দরজাটা সন্ধ্যার পর খিল দেয়া হয়ে যায়, আর খোলা হয়নি কোনো কারণেও। অদ্ভুত লেগেছিল কথাটা শুনে। আমার বাড়ির পাশের মসজিদটি একদিন এসে লক্ষ্য করা যায়, তবে এই ব্যাপারটা যে জানা সত্যি অস্বাভাবিক। কিন্তু এসব ভাবতে ভাবতে তো সেই অনেকক্ষণ হলো আমি সিঁড়ি দিয়ে নামা শুরু করেছিলাম। খেয়ালই নেই এখনো নিচে পৌঁছালাম না কেন। সিঁড়িটা যেন শেষই হচ্ছে না। আমি আরো তাড়াতাড়ি নামতে লাগলাম। কি আশ্চর্য, থাকি তো 3 তলায়, একটু নামতে এত সময় লাগে নাকি? রেলিং দিয়ে একবার নিচের দিকে তাকালাম। হ্যাঁ, 1 তলার গ্রিলটা চোখে পড়ছে আবছা আলোয়। মানে আমি দোতলায়। এতক্ষণে 1টা তলা নামলাম। আরো তাড়াহুড়ো করে নামতে শুরু করলাম। এই বাঁকটা ঘুরলেই মেন গেটটা পাবো, কিন্তু কই দরজাটা? আমি আবার রেলিং দিয়ে ঝুঁকে নিচটা দেখলাম। এ কি, আমি তো এখনো দোতলাতেই। এবার কেমন একটা অজানা ভয় আমাকে পেয়ে বসলো। কিছু মাথায় আসছে না, কোনো হিসেব যেন মিলছে না। আমি এবার উপরে উঠতে থাকলাম। এর উপরতলাতেই আমার ফ্ল্যাটটা, কিন্তু কই ওটা খুঁজে পাচ্ছি না তো। দোতলাতেই ফ্ল্যাটটায় আজীবন বন্ধ থাকে। জানি না কি কারণে কোনোদিন কোনো ভাড়া আসে না। তাই সেই ফ্ল্যাটে যে কাউকে ডাকবো বা তারও উপায় নেই। আমি দিক বিদিক শূন্য হয়ে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে লাগলাম। না উপরে উঠতে পারছি, না নিচে নামতে পারছি। ঠিক এই সময় হঠাৎ নিচের গেটটা খোলার আওয়াজ পেলাম। কেউ একটা সিঁড়ি দিয়ে উঠে আসছে। যাক, বাঁচা গেল, কাউকে তো পাওয়া গেল। রেলিংয়ে ঝুঁকে দেখলাম আবছা আলোয় ক্যাপ পরা একটা ছেলে উঠে আসছে। হাতে মনে হলো পিৎজার বাক্স। কিন্তু আমি ডেলিভারির ছেলেটিকে তো আমার ফ্ল্যাটের নাম্বারটা বলিনি। সে কিভাবে জানলো? আর নিচের তলাতেই তো মারা থাকে সর্বক্ষণ। সে খুললই বা কেমন করে? আমি আরো আড়ষ্ট হয়ে পড়লাম। আর যেন হাত পা নড়ছে না। এদিকে পায়ের আওয়াজটা ক্রমশ উপরে উঠে আসছে। আমি খুব জোরে চিৎকার করতে চাইলাম, কিন্তু গলার স্বর বেরোচ্ছে না। কেন? এ কি? ছেলেটা আমার দুহাত নিচে এসে দাঁড়ালো। ধীরে ধীরে ওপর দিকে তাকাচ্ছে সে। চোখগুলো যেন ধিক ধিক করে জ্বলছে। হঠাৎ আমার কানের পাশে কেউ যেন বলে উঠল, স্যার, ইয়োর পিৎজা ইজ হিয়ার। ফোনের রিংটোনের আওয়াজটা শুনে ধরপড়িয়ে উঠলাম। উফ, তবে স্বপ্ন দেখছিলাম এতক্ষণ? আমি নিজের ঘরেই, ডায়েরিটা খোলার সামনেই। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম লিখতে লিখতে কে জানে। এই হচ্ছে সমস্যা। ভূতের কথা লেখাও চাই, আবার সেই নিয়ে ভাবতে গিয়ে প্রাণ ওষ্ঠাগত। ফোনটা ধরলাম। উপর থেকে আওয়াজ এলো, স্যার, আপনার অর্ডারটা ডেলিভারি করতে না পারায় খুব দুঃখিত। আসলে বৃষ্টিতে কোনো ওয়ার্কার বেরোতে পারছে না। প্লিজ কিছু মনে করবেন না। আপনার অর্ডারটা ক্যান্সেল করা হলো। আমরা এখনই আপনার অ্যাকাউন্টে টাকাটা রিফান্ড করে দিচ্ছি। সত্যি তো,
এই যা বৃষ্টি আর বাজ পড়ছে, বাইরে কারোর পক্ষে বেরোনো সম্ভব না। ইটস ওকে বলে ফোনটা রাখতে গিয়ে আমার ফ্ল্যাটের দরজার দিকে চোখ পড়ল। হঠাৎ বুকটা ছ্যাদ করে উঠল। দরজাটা খোলা, দরজার ঠিক বাইরে একটা বাক্স পড়ে, ওপরে লেখা ডোমিনোস পিৎজা। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই সমাপ্ত হচ্ছে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই গল্পের পরবর্তী পর্বগুলো জানতে হলে চোখ রাখতে হবে ডিএস স্টুডিও ইউটিউব চ্যানেলে। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের কোনো গল্পে। নমস্কার।